भूख लगेगा तो मंदिर जाइएगा, वहां तो दाने देना पड़ता है। নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসেছি সেই বিষয়টা খুবই ছোট্টর উপর আমি বিষয়টাকে ডিসকাশন করে ছেড়ে দেবো। বিষয়টা হচ্ছে এই যে প্রত্যেকটা বিরোধী দল কয়েকটা বেসিক অ্যালিগেশন করছে নরেন্দ্র মোদী, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, তার এই রাম মন্দিরকে নিয়ে। তাদের ধারণা যে রাম মন্দিরটা ঠিক ডিসিশন হচ্ছে না, এত টাকা খরচা করাটা ঠিক ডিসিশন হচ্ছে না। তো বন্ধুরা আমরা বিষয়টাকে নিয়ে খুব সিম্পলিফাই করে আমরা এই বিষয়টাকে একটু সিম্পলিফাইড ওয়েতে বোঝার চেষ্টা করি। সালটা ছিল 2019 যখন প্রথমবার 500 বছরের পুরনো একটা কন্ট্রোভার্সি, আই উড রাদার সে ইট, সেটাকে সুপ্রিম কোর্ট সলভ করলো। 500 বছর। এবং শুধু তাই নয় বন্ধুরা, এই 500 বছরের মধ্যে কোন কোন এমন এভিডেন্সেস সুপ্রিম কোর্ট পেল যার জন্য ওটা কমপ্লিটলি রাম মন্দির বা রামের ভব্য মন্দির তৈরি হবে, রাম জন্মভূমির দিকেই ওই জমিটা যাবে, সেটা বিচার করলো। সেটা নয় আমরা একটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যে কি এক্স্যাক্টলি প্রমাণগুলো ছিল যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করেছিল, যার জন্য সুপ্রিম কোর্ট বলেছিল যে এই 500 বছরের যেটা লং কন্ট্রোভার্সি আমাদের দেশে চলছে সেটা আমরা 40 দিনের মধ্যে সলভ করে দেবো। এবং সেটা পরে যখন জিনিসটা সলভ হয়ে গেল, তারপর যখন জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ওখানে রাম মন্দির তৈরি হবে, তারপরে রাম মন্দির নিয়ে কাজ শুরু হলো। আর তখনই এটা অন্য কন্ট্রোভার্সি শুরু হয়। সেই কন্ট্রোভার্সিটা আমাদের বিভিন্ন অপোজিশন পার্টিরা, সেটা কংগ্রেস হোক, সেটা লেফট ফ্রন্ট হোক, সেটা আপনাদের তৃণমূল কংগ্রেস অফকোর্স সে হোক, অথবা বিহারের লালু প্রসাদজির যে দল আরজেডি সে হোক, সকলে মিলে কয়েকটা বেসিক জায়গাতে কোয়েশ্চেন করেছে। সেই জায়গাগুলো কি আমি নোটস বানিয়ে রেখেছি, আমি ওগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এক নম্বর কথা হচ্ছে যে ইট ইজ এ ওয়েস্ট অফ মানি, ইট ইজ এ কমপ্লিট ওয়েস্ট অফ মানি। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ওয়েস্ট অফ রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস। তৃতীয় কথা হচ্ছে যে সেকুলারিজম যেটা আমাদের দেশে আছে, যে সর্বধর্মকেই সরকার বা রাজ্য স্টেট তারা এটাকে নিরপেক্ষভাবে দেখবে, কোনো পক্ষপাতিত্ব হবে না। কিন্তু সেই জায়গায় বিজেপি হিন্দুত্বকে অস্ত্র বানিয়ে রাজনীতির মধ্যে ধর্মকে ব্যবহার করছে। আর চতুর্থ ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2024 ইলেকশনের আগে রাম মন্দিরকে তৈরি করা, এটা একটা ইলেকশনে জেতার একটা গিমিক। তো এক এক করে কথাগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখি যে এগুলোর মধ্যে, অ্যালিগেশনগুলোর মধ্যে কতটা সততা আছে, কতটা সত্যি লুকিয়ে আছে। বন্ধুরা আমি যদি আপনাদের একটা স্টেটমেন্ট দিই যে রাম মন্দিরটা তৈরি করার জন্য একটা নয়া পয়সাও খরচা হয়নি, আপনারা কি বিশ্বাস করবেন? আমি যদি বলি যে এই রাম মন্দিরটা তৈরি করার পেছনে সরকারের খাজানা থেকে একটা পয়সাও খরচা হয়নি, মানে পাবলিক ফান্ড একটাও ব্যবহার হয়নি। শুধু তাই নয়, আমি যদি এটাও বলি যে ডোনেশনের টাকাও খরচা হয়নি, তাহলে কি বিশ্বাস করবেন? স্বাভাবিকভাবেই করবেন না। আর তার জন্যই আজকের এই থাম্বনেল দিয়ে আজকে এই ভিডিওটাকে আমি পোস্ট করছি। বন্ধুরা যখন সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আসে, তারপর একটা এস্টিমেট নেওয়া হয় যে কত টাকা মোটামুটি লাগবে। সে প্রথম এস্টিমেটে জানা যায় যে অ্যারাউন্ড 900 কোটি টাকা লাগবে এই মন্দিরটা তৈরি করতে। আর তারপরে ডোনেশন আসা শুরু হয়। আপনারা বিশ্বাস করবেন না যে 900 কোটি টাকার প্রজেক্টের জন্য ডোনেশন সরকার পেয়েছিল 3600 কোটি বা তারও বেশি। এবং এই 3600 কোটি প্লাস যে ডোনেশনের টাকাটা এসেছিল, সেই টাকাটা গেছিল রাম জন্মভূমি ট্রাস্টের কাছে, যে ট্রাস্টটা কোর্ট বলেছিল তৈরি করবার জন্য। তো কোর্টের তৈরি করা রাম জন্মভূমির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের কাছে 3600 কোটি টাকা ডোনেশন মারফত আসে। মনে রাখবেন যে প্রয়োজন ছিল 900 কোটি টাকা। এবং তারপর এই ট্রাস্ট একটা বুদ্ধিমানের কাজ করে। এই ট্রাস্ট এই 3600 কোটি টাকাটাকে তিনটে আলাদা আলাদা ব্যাংকে ইনভেস্ট করে রাখে। এক কথা বলতে গেলে, একটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর আরেকটি হচ্ছে ব্যাংক অফ বরোডা। এবং এই তিনটে জায়গাতে টাকাটাকে রেখে দেওয়া হয়। এবং স্বাভাবিকভাবেই এত বিশাল অ্যামাউন্টের টাকা যদি তিনটা আলাদা ব্যাংকে রাখা হয়, তার একটা ইন্টারেস্ট হয়। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমার উজালা যে একটা বিখ্যাত খবরের কাগজ অ্যাক্রস ইন্ডিয়া ওটা বেরোয়, তার একটা রিপোর্ট পাবলিশ হয় এবং সেখানে পরিষ্কারভাবে জিনিসটাকে প্রমাণিত করা হয় যে ওই 3600 কোটি টাকার যে ব্যাজ, যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের টাকায় রাম মন্দির তৈরি হয়েছে। কল্পনা করুন তো, যে এখনো ওই পাবলিক ফান্ডে হাত পড়েনি, এখনো যে ডোনেশনের টাকাটা এসেছিল সেখানে হাত পড়েনি, তার শুধু ইন্টারেস্টে রাম মন্দির আপনাদের সামনে তৈরি হচ্ছে বা হয়েছে। সুতরাং পাবলিক টাকা নষ্ট হয়েছে, এই যে পুরো ব্যাপারটা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফান্ড, এটা একটা বাজে কথা, একটা টোটালি এটা বাজে কথা। যখন অপোজিশনের কাছে কিছুই থাকে না, স্বাভাবিকভাবে কিছু নিয়ে তো চালিয়ে যেতে হবে না, অতএব এই বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়েস্ট অফ রিসোর্সেস। সত্যি কি তাই? আজকে রাম মন্দির বিশ্বের সব থেকে বড় রাম মন্দির হয়ে উঠলো। সেই রাম মন্দিরের জন্য আজকে বিশাল বিশাল বড় বড় হোটেল, চেইন অফ হোটেলস তৈরি হচ্ছে। এমনি এমনি হচ্ছে। সেখানে তাজ থেকে শুরু করে র্যাডিসন, তাছাড়া আইটিসি, সবাই ওখানে গিয়ে বিডিংস শুরু করে দিয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স একটা রিপোর্ট বেরিয়েছে যে আগামী দিনে
অযোধ্যাতে 1,00,000 কোটি টাকার বিজনেস তৈরি হবে। তাহলে এটা ওয়েস্ট অফ রিসোর্সেস হচ্ছে না ওয়েস্ট অফ রিসোর্সেস হচ্ছে, নাকি এটা অপটিমাম ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস হচ্ছে? ইন্ডিয়া টুডের একটা রিপোর্ট বলছে যে গতকাল যেদিনকে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো সেই দিনকের আগে, রাম মন্দির উদ্ঘাটনের আগে অলরেডি 20,000 ব্যক্তির হোটেল অথবা ট্যুরিজম ক্ষেত্রে চাকরি হয়েছে। 20,000। এটা ওয়েস্ট অফ রিসোর্সেস হচ্ছে? আর এছাড়া নতুন ট্রেন উদ্বোধন হওয়া, এছাড়া সাংঘাতিকভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, রাস্তা তৈরি করা, হাইওয়েজ তৈরি করা, এছাড়া এয়ারপোর্ট তৈরি করা, এর গিনতির কোনো শেষ নেই, এই ফিরিস্তির কোনো শেষ নেই। সুতরাং এটা ওয়েস্ট অফ রিসোর্সেস না অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, সেটা আপনারা আমার থেকে অনেক ভালো বুঝবেন। যারা বুঝবেন না, তারা চায় না বুঝতে, তারা এটাকে নিয়ে রাজনীতি করতে চায় এবং তার জন্যই আজকে এই হাল। তৃতীয় কথা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা, সেকুলারিজমের এগেনস্টে যাওয়া। আপনারা বন্ধুরা যদি কালকে নরেন্দ্র মোদীর ভাষণটা শুনে থাকেন অযোধ্যা থেকে, তিনি বলেছেন যে রাম মন্দিরের যে রাম, লর্ড রাম, যে পুরুষের মধ্যে সর্বোচ্চ উত্তম, পুরুষার্থ যাকে আমরা বলে থাকি, পুরুষোত্তম যাকে আমরা বলে থাকি, সে কোনো ধর্ম বিশেষে, সে কোনো পার্টিকুলার ধর্মের জন্য নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে রাম আছেন। রাম ন্যায়ের প্রতীক, জাস্টিসের প্রতীক। ন্যায় রাম বোঝায় সেন্স অফ রেসপন্সিবিলিটি। রাম রাজ্য মানে হিন্দুর রাজ্য নয় শুধু, রাম প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যার মনের মধ্যে রাবণ নেই, তার মনের মধ্যেই রাম আছে। রাম একটা ফিলসফি। রাম আমাদের দেশকে এক জায়গায় করে দিচ্ছে। কালকে নরেন্দ্র মোদী কয়েকটা সুন্দর ভাষণে বললেন যে রাম আগ नहीं है, ऊर्जा है। রাম বিবাদ नहीं है, রাম সমাধান है। সুতরাং এই রামটাকে ধর্মের সঙ্গে কানেক্ট করার কাজটা অ্যাকচুয়ালিতে অপোজিশনের লোকেরা করছে, বিজেপি করছে না বা নরেন্দ্র মোদী করছেন না। তৃতীয় যেটা লাস্ট, ওনারা বলেছেন যে ভোট ব্যাংক। বন্ধুরা, যারা সারা বছর পরীক্ষায় পড়াশোনা করে না, তারা এই শেষ সময় এসে চিরকুট তৈরি করে না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রচুর কাজ হয়েছে এবং আমি বিশ্বাস করি যে প্রচুর প্রচুর কাজ হওয়া বাকি আছে, প্রচুর জায়গায় গাফিলতি আছে। কিন্তু 140 কোটি মানুষকে স্যাটিসফাই করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। অর্থাৎ যদি আজকে নানান কাজের মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে সেগুলো শুধরে নেওয়া যাবে। কিন্তু যদি কেউ কাজ করতে পারে, সেটা একমাত্র উনিই পারবেন। অন্ততপক্ষে এই বিশ্বাসটা ডেমোক্রেসির মধ্যে থাকা উচিত। সুতরাং রামকে নিয়ে পলিটিক্স এরা করছে না, বরঞ্চ ওই দিনকেই ইন্টারফেথ র্যালি বার করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, সেইটাকে আমরা বলতে পারি কিছুটা হলেও, কি বলবো, ধর্ম নিয়ে কে খেলছে আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। সুতরাং এই ভিডিওটাকে আর লম্বা টানবো না, আমার যা বলার ছিল আমি বললাম। এতগুলো কথার মধ্যে একটাই কথা, শেষ কথা, সেটা হচ্ছে যে রাম মন্দিরকে তৈরি করার জন্য একটা নয়া পয়সা খরচা হয়নি, পাবলিক রিসোর্সেস খরচা হয়নি, টাকাগুলো অ্যাজ ইট ইজ আছে। দ্বিতীয় কথা, হিউম্যান রিসোর্স নষ্ট হয়নি, বরঞ্চ বেড়েছে, আরো চাকরি বাড়বে, হোটেলে জায়গা নেই। তৃতীয় কথা, যে ধর্মকে নিয়ে কে রাজনীতি করছে, ব্যাপারটা অনেকটাই সহজ এবং সরল হয়ে গেছে হবে এতক্ষণে। সুতরাং আমার আর নতুন করে কিছুই বলবার নেই, আপনারা যথেষ্ট বিচক্ষণ লোক। আর ভিডিওটাকে শেষ করার আগে আমি একটাই কথা বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে বন্ধুরা। আর আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আমরা নেতাজি দিবস সেলিব্রেট করি আজকে। সুতরাং অনেক অনেক উইশেস আপনাদের সকলের জন্য রইল। আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে মনে করে ওনার পথে চলার, ওনার দেখানো পথে চলার চেষ্টা আমরা সকলেই করে যাব, নিরন্তরভাবে করে যাব। এই বলে ভিডিওটাকে শেষ করছি। নমস্কার। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাল বোতামটা টিপে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় শ্রীরাম।